নাকি রেজাল্টগুলো দেখেন, দেখেন এখন বেশিরভাগ জামাত যাচ্ছে। দেখেন রাজশাহী 4 আসনে আব্দুল বারী সরকার, তিনি 1,15,000 পেয়ে বিজয়ী হয়েছেন। তারপরে তারপরে ধরেন আচ্ছা, অ্যাডভোকেট রুহুল আমিন চুয়াডাঙ্গা 2 আসন থেকে বিজয়ী হয়েছেন। তারপরে হইল গিয়া রাজশাহী 1 আসনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, 1,71,000 ভোট পেয়েছেন। মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4 আসনে পেয়েছেন, 2 ঘন্টা আগের নিউজ। কুষ্টিয়া 3 আসনের বিজয়ী হয়েছেন মুফতি আমির হামজা। তারপরে ঢাকাতে দেখেন, ঢাকাতে এই খবর তারা বহু আগে পাইতো, ঢাকার রেজাল্ট বেরোতে কেন এত সময় লাগবে। আতাউর রহমান বাচ্চু নড়াইল 2 আসনে পেয়েছেন দাঁড়িপাল্লা। তারপরে আপনার নামগুলো মনে রাখেন। তারপরে দাঁড়িপাল্লার অধ্যক্ষ আব্দুল হালিম বাগেরহাট 4 আসনে পেয়েছেন। তারপরে বাগেরহাট 2 আসনে বিজয়ী হয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই। ঢাকা 5 আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছেন। দেখেন ঢাকা 5 আসনে কেন এখন রেজাল্ট আসতে হবে? 3 ঘন্টা আগে রেজাল্ট দিয়েছে সিরাজগঞ্জ 4 আসনে রফিকুল ইসলাম ভাই। তারপরে হইল গিয়া ওই যে হাবিবুর রহমান নামে বাটপার আছে যে একটা, এই বাটপার ফেল করেছে আবু তালেব মণ্ডল ভাইয়ের কাছে পাবনা 4 আসনে। তো এনারা এই খবরগুলো এখন দিচ্ছে। আপনাদের মনে আছে শুরুতে যখন তারা বিএনপির খবরগুলো সব দিচ্ছে, আমি আমার সব শেষ লাইভ যেটা করলাম, আমি আমার লাইভে এই নামগুলো বলে গিয়েছি না? এই যে রাহাত ভাইয়ের নাম বলে গিয়েছি না? এই যে চুয়াডাঙ্গা 2টা আসন, এই যে মুফতি আমির হামজা সহ কুষ্টিয়া 3টা আসনের কথা, বাগেরহাট আসনের কথা, এগুলো বলে গিয়েছি না? সেই রেজাল্ট এখন আসছে। কেন আসছে? এখন কেন আসছে? এখন ওনাদের যেই মানে লিমিট যেটা ছিল সেই লিমিট পূরণ হয়ে গিয়েছে। টার্গেট পূরণ হয়ে যাওয়ার পরে এখন দে গড়পড়তা, এখন দে যা এখন যে যেমনি লবিং টবিং করে যার মতো করে পারছে সেই সেটা নিচ্ছে। তো এখন আবার একদম না দিয়ে তো আর পারা যায় না। যে জায়গায় পারেই না, ওই পোলিং এজেন্ট যারা ছিল তারা কোনোভাবেই নাসুর বান্দা হয়ে তারপরে দেখছে যে এটা ঝামেলা করা যাবে না, ওই জায়গাগুলোতে এখন আসন দিয়ে, আর এখন তো আসন এই কটা আসন তো দিতে হবেই, 2/3 হয়ে গিয়েছে, আর কি দরকার। এইভাবে নির্বাচনটাতে করা হয়েছে। তো এরপরে এখন সারা দেশের মানুষের ধরেন একটা ক্ষোভের জায়গা আছে। যেমন আমি নিজে ঢাকা শহরের অনেক জায়গায় অনেক অনিয়ম, সারাদিন বহু অনিয়ম হয়েছে, অনেক জায়গায় এজেন্টকে থাকতে দেওয়া হয় নাই, অনেক জেলাতে পুরো মানে সব কেন্দ্র দখল করে তারা করেছে। কোনো টেলিভিশন পত্রিকা সেগুলো নিউজ করেনি, কিন্তু জামাত ইসলামও দলগতভাবে সেটার কোনো প্রতিবাদ সেরকম শক্তভাবে করে নাই এবং সেটাকে পাত্তাও দেয়নি। তো আমি মনে করেছি হয়তো জামাত ইসলাম যেহেতু তাদের তো নিশ্চয়ই লোকজন আছে, তারা নিশ্চয়ই ওই হিসাব রাখছে যে কোথায় কি হচ্ছে, যতটুকু সহনশীলভাবে তারা সেটা করছে। কিন্তু না, পরে দেখা গেল সেই ইয়েগুলোতে, যেমন আপনার ভোলাতে যে অধ্যক্ষ আপনার নজরুল ইসলাম, দেখেন তাকে মানে একদম জোর করে হারানো হয়েছে, তারপর অনেক ভোট পেয়েছে খুব কাছাকাছি ব্যবধানে। আপনার এই যে ভোলার আরেক আসনে ওই যে হাফিজ গিয়াসউদ্দিন আল মামুন, হাওয়া ভবন মামুনের যেই ভাই হাফিজ ইব্রাহিম, খুব কাছাকাছি ব্যবধানে সে জয়ী হয়েছে। কত মানুষ ভোট দিয়েছে ওইখানে। ত্রাসের রাজত্ব, মানুষকে ঘর থেকে বেরোতে দেয়নি। সকালবেলা গিয়ে আগের দিন রাতে গিয়ে বলে এসেছে যে পাড়ায় যে মানুষগুলি দাঁড়িপাল্লায় ভোট দিবে তারে ভোট দিবে না এরকম জানে, সবাই বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে। আমার যে ফেসবুকে আপনারা এই ভিডিও দেখছেন, এই ফেসবুক পেজের মধ্যেই দেখবেন কত শত ভিডিও আমি আপলোড দিয়েছি। এগুলো কি কোনো অনিয়ম না? কিন্তু জামাত ইসলাম, আমি জানি না ওনারা এটার কোনো প্রতিবাদ করে নাই। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে পাবলিক পারসেপশন শোনাই। মানুষ যারা আপনাদেরকে ভোট দিয়েছে, ভাই আপনারা এখন মাপ করে দিচ্ছেন, আপনারা এখন এটার নিয়ে কিছুই বলবেন না, কিছুই আপনাদের কোনো ক্ষোভ নাই, যা পেয়েছেন আলহামদুলিল্লাহ, এটা যদি বলেন। হ্যাঁ, আমি জামাতের যে বক্তব্য, সেই বক্তব্য হয়েছে যে ওনারা বলছেন যে ইলিয়াস, আমরা কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না, আমরা যদি ঝামেলায় যাই তাহলে তৃতীয় পক্ষ এটার সুবিধা নেবে। ভাই, তৃতীয় পক্ষের সুবিধা নেবে কোনো সমস্যা নাই, তাই বলে আপনি সব মেনে নেবেন নাকি? আপনাকে তো প্রতিবাদটা করতে হবে, আপনাকে তো জানাইতে হবে যে আমরা ভোটটা এই কারণে আমরা মেনে নিচ্ছি, কিন্তু মেনে নিলেও আপনারা এই অন্যায়গুলো করেছেন, এটা ভবিষ্যতে আমরা মানব না।
কিংবা এটার কি চাই, একটু কথা তো বলতে হবে জামাতরে, কিন্তু জামাত সেটা বলে না, এটা জামাতের ব্যাপার, জামাত কি করবে। কিন্তু আমি শুরুর থেকে একটু বলি যে জামাতের সাথে যখন এই জোটটা হয়, এই জোটের সময় নানান দেন দরবার একবার আসে যায় যায় আসে, এনসিপিও বিএনপির সাথে জোট বেঁধে ফেলে, এরকম অবস্থা আর কি, হুমকি দেয়, বুঝছেন। তো এরা 30টা আসন নিল। ভাই 30টা আসন কি মনে করে নিলেন আমার বলেন তো একটু। মামুনুল হক 20 আসন, তার 50 আসন দিতে হবে। তারপরে এ গ্রেড প্রার্থী ওই যে রেজু ফজু চরমনার এই মাতালটা 150 আসন চেয়েছে, মানে ওনারে 150 দিতে হবে। জামাতের নেতৃত্বের জোটে জামাত 100 আসনে করবে, আর অন্যান্য যারা জোটের সঙ্গী আছে তাদেরকে বাকি 50টা। কি শিয়ালের ভাগ বুঝতে পারছেন। তাদের এ গ্রেডের 143টা প্রার্থী, সে এ গ্রেডের প্রার্থীর কই চাচা, আপনি নিজে 2 আসনে দাঁড়িয়েছেন, ভাবটা দেখেন তার। ধরেন দলের প্রধান আছে না, যেমন খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনারা যেমন দাঁড়াইতো, তারেক রহমানও 2 আসনে দাঁড়িয়েছেন। তো এই দলের প্রধান হইলে আবার 3টা 4টা, আমি জানি না এটা কেন করে, তো 3টা 4টা 5টা আসনে এরকম এরকম দাঁড়ায়, এটা আমাদের দেশের বোধহয় রেওয়াজ এরকম। তো উনি ওই ভাবটা ধরতে গেছে, উনি একা 2 আসনে দাঁড়িয়েছেন। ওরে বাবা রে বাবা, 2 আসনে দাঁড়িয়ে 2 আসনে উনি হেরে গিয়েছেন। কত বড় এ গ্রেডের ক্যান্ডিডেট আপনি, দলের প্রধান, আপনি বুঝেন। একটাও পায় নাই। বলছিলাম না আরও অনেক দিন আগে, বলছিলাম না এই 2টার একটাও পাশ করবে না, একটাও পাশ করে নাই। 143 আসন কই, চাপ দিয়া জামাতের কাছ থেকে নিতে হবে। এই একই চাপ দিয়া যখন চরমনায় চলে গেল, মামুনুল হক হুজুর সেই চাপটা দিয়া এই সুযোগটা কাজে লাগায় কতগুলি আসন নিয়ে নিল। ভাই আপনার সবগুলি আসনে এই যে এনসিপির পোলাপানগুলো, তাদের একটারও টাকা পয়সা নাই, তো এদের জামাতের টাকা পয়সা দিয়া তারপরে বিভিন্ন মানুষজন তাদের সাহায্য সহযোগিতা করে তারপরে তাদের নির্বাচনের খরচটা জোগাইল। তা আপনার তো নাই, আপনি 30টা নিলেন কেন। এদের অনেকেই আছে যারা টাকার অভাবে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তা আমি নিজে যতটুকু পেরেছি, এরে ওরে না তারে বলে টলে এরকম আমি নিজে থেকেও বলেছি অনেককে, তা এরা হয়েছে। তারপরে জামাত ইসলাম তো তাদের সহায়তা করেছেই। তো এইভাবে তো আপনি 30 আসন নিলেন কেন। এই যে চুয়াডাঙ্গা 1 আসনে, এটা আমার ইস্যু। আমি এই শরীফকে নিয়ে 15 মিনিটস করেছিলাম। বিশাল চাঁদাবাজ, ধর্ষক, একটা মেয়েকে ধর্ষণ করে, তারে ভুয়া বিয়ে করে তারপরে শারীরিক সম্পর্ক করে মেয়েটারে তারপর ছেড়ে দিছে। সেই মেয়েটা যখন তারা চাপ দিছে, তারে মাদকের আসামি বানায় জেলখানা, এখনও জেলে আছে সেই মহিলা। সেই মহিলা একজন বিএনপির কর্মী, তার ভাই বিএনপি আওয়ামী লীগের সময় অনেকবার জেল খেটেছে, অনেক নির্যাতন সহ্য করেছে, অনেক মামলা আছে তার নামে। সেই ছেলেটার বোনটাকে আপনার, ওর বোনটাও জামাত এই বিএনপি করতো, একই সাথে রাজনীতি করতো, গান গায় মহিলা। সেই গানের শিল্পীটাকে আপনার জেলখানায় নিয়ে রেখে দিয়েছে, এখনও সে জেলে। এগুলোর কারণে আমি বিএনপিকে, আমি তারেক রহমানকে বলেছি, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণীর কাছে আমি এই চুয়াডাঙ্গা 1 আসনের এই প্রার্থীর, আমি কোনো নির্দিষ্ট কোনো প্রার্থীর কথা বলি না, বলছি এরে সরান। এটা নিয়ে বিএনপির সাথে এবার আমার প্রথম ঝামেলার শুরু। ওমা 5 দিন পরে তারে মনোনয়ন দিয়েছেন। এত ঘাটতারামো করা তো ভাই ভালো না, তাই না। তার মান দিয়া তারপরে কি করেছেন এখন দেখেন অবস্থা। এইখানে জামাত ইসলাম চেয়েছিল মোল্লা ফারুক নামে এক ছেলের দিতে, এর না আছে এলাকায় কোনো প্রভাব, না আছে কোনো ভোট, না আছে পরিচিতি, কিছু নেই, ঢাকায় থাকে। সে যায় আক্তারের বন্ধু, এই জন্য তারা জামাত ইসলাম দিবে। আমি জামাত ইসলাম বলছি যে ভাই এটা দিতে হবে, এটা আমার আসন, আমারে দিতে হবে, এটা আমি চাইলাম। আমি চাই নিয়ে তারপরে এই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে এটা করেছি যে আপনি নির্বাচন করবেন। বিশাল ব্যবধানে জিতেছে সেখানে চুয়াডাঙ্গা 2টা আসনই জামাত পেয়েছে, সেখানে নিয়ে দেওয়া হলো। ওখানে যদি ওই ছেলের দেওয়া হইতো 100% সে হারতো। আমি আলেম সাহেব নাম বলে আর চাকরি হারাইতে চাই না, আলেম সাহেব আপনার জোটের সঙ্গী বিএনপির প্রার্থীর কাছ থেকে মাত্র 1 কোটি টাকা নিয়েছে, 1 কোটি টাকা নিয়ে সিট বেঁচে দিয়েছেন তিনি। ঠিক আছে ভাই আপনি করেন, আমি আমার মতো চুপচাপ থাকবো। এই হইল অবস্থা। তো আপনারা এই যে এতগুলো আসন নিয়ে তারপরে জামাত ইসলামের এটারে নষ্ট করলেন, এটা করা তো ভাই ঠিক হয় নাই। এইটা করাতে আপনারও ক্ষতি হয়েছে, তাদেরও ক্ষতি হয়েছে। এই যে আজকে মামুনুল হক তিনি আপনার করছে, এই কান্নাকাটি করছেন, এখন তারে জোর করে করছেন। ভাই আপনার তো লোক নাই,
আমি ঢাকা শহরের মতো জায়গায় অনেক জায়গায় শুনেছি যে মানে বেশিরভাগ সব জায়গাতেই 3জন 4জন করে তাদের লোক, এখানে এদের একজন লোক, কোথাও লোকই নেই। তাদের বাইরে বুথ করা হয়েছে 3টা 4টা বুথ, তাদের বুথের ভেতরে পানি টানি খাবার টাবার বিরিয়ানি টিরানির অভাব নাই, আর শিবিরের ছোট্ট একটা বুথ। এইভাবে নির্বাচন করেছে। আপনার তো লোক নাই, আপনি যে দাঁড়াইলেন, আপনার কিছু টাকা পয়সা লাগবে না, আপনার লোকজন লাগবে না যারা কিনা সবগুলো কেন্দ্রে পাহারা দিবে, এটা পারেন নাই, যে কারণে সমস্যা হয়। সব জায়গায় ছড়ায়া ছিটায় না করে 2টা আসন নিতেন, 5টা আসন নিতেন, নিয়ে আপনার লোকগুলির সব এই 5 আসনে কাজে লাগাইতেন, তাহলে রেজাল্ট পাইতেন। আপনি তো করেন নাই সেটা। আপনাকে মানুষ ভোট দিয়েছে, ভোট আপনারে দেয় নাই, ভোট এই ধানের শীষের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। এবার নৌকারে যেভাবে ঘৃণা করেছে, এবার ধানের শীষে 1.5 বছরে মানুষ ওই ঘৃণা করেছে, করে আপনাদেরকে ভোট দিয়েছে। এই দেশের মানুষের দোষ দেওয়া লাভ নাই। আপনাদের ভোট দিয়েছে, আপনারা সেই ভোট গণনা করে সেই রেজাল্টটা আপনারা ঘরে আনতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। তারপরেও মন্দের ভালো হইল, এই দেশের মানুষ ভালো আর মন্দের মাঝখানে যেই দেয়াল, সেটা তারা চিনতে শিখেছে। যারা কিনা ভাবসাব মাইরা এখন মনে করেন ইনমিন কইরা তারপরে পারফিউম টারফিউম মেরা সরকারি গাড়ি নিয়ে সংসদে যাবে, ভাই পেটটার মধ্যে আপনার বাচ্চার পেটটার মধ্যে পাড়া দিলে ঘুষের টাকা, চুরির টাকা, পাবলিকের চুরির টাকা নিয়ে আপনার ঘরে, তো ভাব ছুতান কেন? আপনারা চুরি করে তারপরে এমপি হইছেন, চোরের মতো থাকবেন, ভাব মারার কিছু নাই। তো এই চোরেরা যে চোর, সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে, আপনাদেরকে দেখায় রাখলাম। একটু নিজের ছোট মনে হয় না? যারা মনে করে বোধহয়, আমি আমার ইয়েতেও দেখলাম, আমার এই কি বলে ফেসবুকের লাস্ট যে পোস্ট ছিল সেখানে আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে, কিরে তুই কই হারাই গেলি কেন? এ বেটা আমি কি চুরি করছি? আমি চোর, আমার পেটে ঘুষের টাকা, আমার পাশে পেটের মধ্যে চুরির টাকা, তোর তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে, সরকারি চালের টাকা যাবে, ভিজিএফ কার্ডের টাকা যাবে, ফ্যামিলি কার্ডের টাকা যাবে তোর সন্তানদের পেটের মধ্যে, তোরা খাবি এগুলি। আমি কেন লজ্জা পাবো রে? আমার লজ্জা পাওয়ার কি আছে? আমার মানুষ ভোট দিয়েছে, তোরা চুরি করেছিস, ভিডিও আছে সব জায়গার। মনে করেন যে আপনারা এখন ওনারা বলতে পারে যে ভাই সব জায়গাতে হয় নাই, সব জায়গাতে হয় না, এটা আপনারা বললো আগে, প্রতিটা আসনে হয়েছে, ইচ অ্যান্ড এভরি কনস্টিটিউয়েন্সি, কিন্তু যেটা হয়েছে কোনো জায়গায় কম হয়েছে বেশি হয়েছে। এখন আপনি মনে করেন যেই জায়গাগুলোতে আপনারা করলেন, দেখলেন, আপনার দল থেকে বলা হয়েছে যে এই জায়গায় আমরা চুরি করে জিতছি, ভাই এই জায়গায় চুরিটা একটু বেশি হয়ে গেছে, আরবার নির্বাচন করব বলছেন নাকি এখন পর্যন্ত? এই যে 2-3 মাস ধরে আপনার হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে যাইতে দিবে না, ভোট কেন্দ্রে গেলে হাত পা গুঁড়া করে দিবে, তাদের বলা হয়েছে নাকি এই তোমার দিব না, নির্বাচন করতে দিব না? এই চুয়াডাঙ্গার কালকের দিনের ঘটনা, ভোট চলাকালীন সময়, আমার পেজে যায়েন ভাই, সব আছে এখানে। চুয়াডাঙ্গার প্রার্থীর ভাই শরীফুজ্জামান শরীফের ভাই টরিক, সে এক ভোটারে বলছে, কয় তোরা ভোট টোট দিতে যাবি না, ভোট দিতে যাইতে দিবে না, কয় তোরা দাঁড়িপাল্লায় ভোট দিবি জানি, তোরা ভোট দিয়ে যাবে না। আর শোন, ভোট দিতে যেও লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিলেও ওইটা ধানের শেষে কিন্তু পাস করবে। দেখেন আমার পেজের মধ্যে যায় দেখেন, গেলে এখানে পাবেন, সব কিছু আছে ওই জায়গায়। এটা হয়েছে, এইভাবেই নির্বাচনটা হয়েছে। তা আমরা লজ্জা পাবো কেন রে? তোরা চুরি করছিস, চোর, এমনিতে কয়দিন পরে চুরি করবি, ভোটে আসছিসও চুরি করে। হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবেই চুরি করছিস। তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি? তোরা না কয়দিন আগে বলতে যে ভোটের অধিকার ফিরাই দিব, তো এইটার নাম ভোটের অধিকার ফিরাই দেওয়া? যে হাসিনা যেমনি চুরি করতো সেমনি যদি করিস, দেশটারে চালা। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, একমাত্র যারে কিছু বলি নাই এখনো পর্যন্ত, সেটা হলো তারেক রহমান। তারেক রহমানের প্রতি আমাদের 2 দিন আগের ভিডিওতে বলেছি যে ওনার প্রতি একটা প্রত্যাশা এই দেশের মানুষের এখনও আছে। উনি দেশ কেমন চালাবেন আমরা জানি না, আশা করি উনি ভালো কিছু করবেন, অন্তত ভারতের ওই ফাঁদ থেকে তিনি বের হয়ে আসবেন। দুর্নীতি তারেক রহমান আপনি নিজে চাইলেও ঠেকাইতে পারবেন, ওইটা আপনার সম্ভব না, কারণ আপনার দলের মোটামুটি সবই চোর, আপনি ওইটা ঠেকাইতে পারবেন, ওইটার সমস্যা নেই, ওইটা আমরা মাইন্ড করি না। আপনি করবেন, ভারতের বিষয়টা একটু মাথায় রাখেন, এইটা আপনার কাছে অনুরোধ থাকলো, তাইলে আপনার বিরুদ্ধে কখনোই কিছু বলবো না। তো ওনাদের এই জায়গাগুলোর বিষয় নিয়ে আমাদের অনেক ছিল, চুরি টুরির এই বিষয় টিস্যুগুলো নিয়ে, যেগুলোর কারণেই আমরা
আজকে সারাদিনই আপনার নির্বাচনের সারাদিনই আপনাদেরকে সেই জিনিসগুলো দেখিয়েছি, দেখানোর পরে সেটার কোনো প্রতিকার হয়নি, বরং নিয়ে আসা হয়েছে। তো চোরেদের জন্য শুভকামনা থাকলো। আপনারা 12 তারিখের পরে 13 তারিখ থেকে, আজকে সেই 13 তারিখ শুরু হয়েছে, আশা করি আজকে থেকে নিয়মিত আপনারা চাঁদাবাজি করবেন। আপনার পেটের, আপনার সন্তানের পেটে, বউয়ের পেটে, ঘরের সবটার পেটের মধ্যে এই চাঁদাবাজির টাকা থাকুক, এটা আপনাদের দোয়া করি। এটা আপনারা জাতীয় খাবার হিসাবে, আহার হিসাবে নিয়ে নিয়েছেন, খান, ভালো থাকেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা যেইখানে ছিলাম সেইখানেই আসি। জামাত ইসলাম যদি পচে গলে গন্ধ হয়ে যায়, তাও এইটুকু জানি যে জামাত ইসলামের কোনো লোকের দিয়া, মানে হইতে পারে একটা জামাত ইসলামের লোক ওই একজনের আপনার পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে নাই, জামাত ইসলামের লোক খারাপ করতে মানে শয়তানে তারা ধরবে না, এটা করে। কিন্তু একজনের পরকিয়া করতে যায় ওই নেতা জামাত ইসলামের জীবনে আসা কোনো দিন আর কোনো পথ পাবে না। ধান্দাবাজি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারের টাকা মেরে খাবে, দলের টাকা মেরে খাবে, সরকারের টাকা মেরে খাবে, জীবনে কোনদিন দলে এসে সে চান্স পাবে না। শিবিরের কোনো ছেলে যা ইপটিজিং করেছে, কোনো মেয়ের সাথে যা, ইসলামী ছাত্রী সংস্থার এক মেয়ের সাথে যা প্রেম করেছে, দুইটাই বহিষ্কার দল থেকে, এটা সম্ভব না। কিন্তু আপনার অন্য দলের ক্ষেত্রে সেটা একদম খুব নর্মালি এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, যেই কারণে তাদের প্রতি একটা ভালোবাসা থাকবে সবসময়। বিশ্বাস করি জামাত ইসলামকে যদি আল্লাহ সুযোগ দেয়, জামাত ইসলাম এই দেশে ক্ষমতায় আসবে, এবং যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই দেশের চেহারা পাল্টে যাবে, এবং সেইটা বাংলাদেশে